গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। কখনো ইট কাঠ পাথরও কথা বলে, কখনো ঝর্ণার গানেও কান্না শোনা যায়। গভীরে তলিয়ে যাওয়া অনেক কথা যখন পাহাড়ের বুকে ফুটে ওঠে, নিশুতি রাত যখন ফিসফিসিয়ে এসে কি যেন বলি বলি করেও বলে না, তখন শত যুক্তিবাদী শত বিজ্ঞান সাধনাও শিকে তুলে মানতে হয় এই রহস্যময় পৃথিবীর কতটাই বা আমরা জানি, কতটাই বা বুঝি। যুক্তি তো আমরা তারই তৈরি করি যা আমাদের সাধারণ বোধগম্যতার গণ্ডি অতিক্রম করে না। কিন্তু ভাবুন তো, যা অতিক্রম করে যায় সেটাকে আমরা কি বলি? পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া মোটামুটিভাবে আজকাল বেশিরভাগ বাঙালির কাছেই গরমে আম খাওয়ার মতো হয়ে গেছে। আমরাও সেই দলেই নাম লিখিয়েছি। আমরা মানে আমি ও আমার হাজব্যান্ড। প্ল্যান ছিল সিমলা, সাংলা, কল্পা হয়ে নারকান্দা থেকে বাড়ি ফিরে আসব। বুকিং সব আগে থেকেই করা ছিল, হোটেল, ট্রেন, গাড়ি সবই। পুজোর সময় রিস্ক নেওয়া নইব চ। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী কোথাও তিল ধারণের জায়গাও থাকে না প্রায়। সেই অর্থে আমাদের সর্বশেষ ট্রেন নারকান্দায়। কলবার হোটেলে সকাল থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু বেরোবার উপায় কই? অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। হোটেল মালিক বাঙালি, কোচবিহারের দাদা, লিজ নিয়ে হোটেল চালাচ্ছেন। কাজেই গল্পে আড্ডায় সময় কেটে যাচ্ছিল। দুপুরের পর বৃষ্টি থেমে হালকা রোদের মুখ দেখা গেল। ঝকঝকে পরিষ্কার আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিন্নর কৈলাস। হোটেলের রিসেপশন থেকে সে কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। ঘোর কাটল জগদীশ, মানে আমার হাজবেন্ডের ডাকে। কিরে, কোথায় হারিয়ে গেলি? চল বেরোবো, আপাতত বৃষ্টি নেই, চল। তাড়াতাড়ি হাতের ট্রলি, পিঠে ব্যাগ নিয়ে রুম খালি করে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় হোটেল মালিক জিজ্ঞেস করলেন, ওখানে কোন হোটেলে উঠছেন? হোটেল স্নোফল। পিয়া, আমি গাড়িতে মালপত্রগুলো তুলছি, তুই আয়। হোটেলের নামটা শুনে দাদার মুখটা কেমন যেন অন্যরকম হয়ে গেল মনে হলো। আমিও বেরোতেই যাব কি মনে করে জিজ্ঞেস করলাম, আপনি কি হোটেলটা চেনেন? দাদা জোর করে স্বাভাবিক হতে চেষ্টা করলেন, বললেন, একই ব্যবসায় আছি, ওই মোটামুটি সবাই সবার কথা জানি, এই আর কি। বলি কি একটা কাজের ছুতোতে কিচেনের দিকে চলে গেলেন। কিরে, বেরোবি না? তাড়াতাড়ি কর, অলরেডি এত দেরি হয়ে গেছে। নমস্কার, আমি সোহিনী, গল্পের তরীর একজন মাঝিয়ান। আজ আপনাদের শোনাব শ্রেয়া গোস্বামীর লেখা নারকান্দায় এক রাত। লেখিকার জন্ম, পড়াশোনা ও বেড়ে ওঠা দক্ষিণ কলকাতায়। বর্তমানে তিনি WBTETSD বিভাগে লেকচারার হিসেবে কর্মরত। তার প্রথম উপন্যাস আগন্তুক থেকে প্রকাশিত মুভবম লোচনম। তার ফাঁদের ওপর বাটপারি গল্পটি আমরা আগেই শুনিয়েছি। আমাদের আজকের গল্পটি
সত্যি ঘটনা অবলম্বনে রচিত। গোপনীয়তা বজায় রাখতে কিছু স্থান, কাল, পাত্রের নাম পরিবর্তন করা হলো। শুনতে থাকুন নারকান্দায় এক রাত। আমি দ্রুত পায়ে গাড়ির সামনে এলাম। আমাদের ড্রাইভার দাদা খুব চিন্তিত হয়ে আছেন। একে পাহাড়ি রাস্তা, তারপর মাঝে মাঝে বৃষ্টি ঝেপে আসছে। ড্রাইভার দাদা আমাদের বাংলা বোঝেন ভালোই, যদিও বলেন ভাঙা ভাঙা বাংলা। কদিনেই দাদার সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। উনি আমাকে সিস্টার বলে ডাকছিলেন, আর জগদীশকে ব্রাদার। আমরাও ওনাকে মোহিত ভাইয়া বলে ডাকছিলাম। চড়াই উতরাই পথে আমরা চলেছি, কখনো বা নির্জন পাহাড়ি প্রান্তর, কখনো বা গুটি কয়েক বসতিযুক্ত ছোট্ট পাহাড়ি গ্রাম। পথে এক জায়গায় একটা ছোট্ট জলাশয় পাহাড়ের কোলে সদ্য বৃষ্টি ভেজা জলে টলটল করছে। সেখানে তুষার শুভ্র দূর পাহাড়ের প্রতিবিম্ব এসে পড়েছে। भैया थोड़ा रुकिए ना, एक फोटो टाइम होगा क्या? हाँ हाँ हो जाएगा, और ज्यादा रास्ता नहीं है। वैसे जहां सुंदरता मिलेगा वही रोकना चाहिए, नहीं तो घूमने का मजा ही क्या। सुनिए, पहले हाथू माता के मंदिर, उसके बाद होटल, तब तो टाइम एडजस्ट भी हो जाएगा। ওকে ওকে, নো প্রবলেম। আমরা হাতে মোবাইল ফোন আর ক্যামেরা নিয়ে নেমে পড়লাম। সত্যি এখানে আনাচে কানাচে কত যে সৌন্দর্য ছড়িয়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। যেদিকেই তাকাই সেদিকেই সম্পদ। প্রকৃতি যেন এখানে বড়ই উদার, একটুও কার্পণ্য করেনি। রূপ যেন উজাড় করে ঠেলে দিয়েছে। ছবি তোলার পর্ব গুটিয়ে আবার গাড়িতে উঠলাম। सामने रास्ता एकदम स्टीफ ऊपर चढ़ा है, भय नहीं, लेकिन थोड़ा सावधाने बुझबेन। ঘাড় নেড়ে চোখ পুচে ভগবানের নাম জপতে জপতে এগোচ্ছি। পথে হঠাৎ মোহিত ভাই থেমে গেলেন। চোখ খুলে দেখি এক বৃদ্ধ ভদ্রলোকের সাথে গাড়ি থামিয়ে কথা বলছেন। স্থানীয় ভাষায় কি জয় জয় বলছেন বাবু। বুঝতে পারলাম না। কি হাল হরিয়ান? হয়তো রাস্তা জানতে চাইছেন। মোহিত ভাই এবার পিছন ফিরে আমাদের দিকে তাকিয়ে বললেন, उनका गांव सामने ही আছে। এতটা রাস্তা ये उम्र में একটু এগিয়ে দিলে आप लोगों का कोई दिक्कत अगर ना हो तो। এমা না না, আপত্তি কিসের? ছি ছি, ওনাকে প্লিজ গাড়িতে বসতে বলুন। বৃদ্ধ লাঠি হাতে নড়বড় করতে করতে গাড়ির সামনের সিটে বসলেন। এই ঠান্ডাতেও ঘেমে গেছেন। হাতে সম্ভবত বাজারের ব্যাগ। সেখান থেকে ছোট্ট জলের বোতল বার করে জল খেয়ে আমাদের দিকে তাকিয়ে হাত জোর করলেন। চোখে মুখে কৃতজ্ঞতার ভাব স্পষ্ট। আমরাও প্রতি নমস্কার করলাম। জগদীশ বৃদ্ধ ভদ্রলোকটির সাথে গল্প জুড়েছে। नाना जी, आपका घर किधर है? इधर से 5 किलोमीटर आगे। इधर अकेला आए थे? साथ में कोई नहीं? हफ्ता में एक बार आना पड़ता है सामान खरीदने। घर में मेरा अंधा औरत है। মোহিত ভাই খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছেন। আমি এতক্ষণ খেয়াল করিনি। তবে একবার গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তার খাড়ায় দেখে আমার পিলে একেবারে চমকে গেল। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে আছি আর ভাবছি পরিস্থিতি মানুষকে কতটা বাধ্য করে যে এই বয়সে এই শরীরে এই ভদ্রলোক 5 কিলোমিটার হেঁটে সপ্তাহে একবার করে বাজারে যান, আবার 5 কিলোমিটার হেঁটে ফিরে আসেন ভারী বাজারের ব্যাগ নিয়ে। आपका बेटा नहीं है? ভদ্রলোক যেন এড়িয়ে গেলেন কথাটা। না হ্যাঁ কোনো উত্তরই স্পষ্ট করে দিলেন না। आप लोग कहाँ जा रहे हैं?
জগদীশ মোটামুটি বৃত্তান্ত বলে দিল। বৃদ্ধ ভদ্রলোকটি অবাক হয়ে তাকালেন আমাদের দিকে। মুখে কেমন যেন কালো ছায়া নেমে এসেছে ওনার। তারপর ধীরভাবে মোহিত ভাইকে কি বললেন তা তারাই জানেন। মোহিত ভাই গাড়ি থামালেন, ভদ্রলোক নেমে গেলেন, তারপর হাত বাড়িয়ে আমাদের দিকে আশীর্বাদ করে চলে গেলেন। আমার মনটা কেমন একটা কু গাইছে, কি যেন একটা অস্বস্তি হচ্ছে। আচ্ছা মোহিত ভাই, আপনি এই নারকান্দায় আগে কখনো এসেছেন? অনেকবার এসেছি। আমরা যে হোটেলে যাব ওটা চেনেন তো আপনি? না, ওটা চিনি না, लेकिन मैप में तो जरूर मिल जाएगा। না পেলে একটা ফোন করে নেবেন হোটেলে। সিস্টার, এত চিন্তা না করো, হোটেল খুঁজতে কি আছে। ये लो आ गया। यहाँ से सीधा पैदल जाके थोड़ा ऊपर हाथू माता के टेम्पल, उसके बाद और थोड़ा आगे जाके हाथू पिक। গাড়ি থেকে নেমেছি, আকাশ আবার কালো হয়ে এসেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। দ্রুত পায়ে এগিয়ে চলেছি। কালো মেঘে চারিপাশ ছেয়ে আছে। পাহাড়ের গায়ে গায়ে মেঘেদের ধীর চলন সমস্ত পরিবেশের বিষণ্ণতাটাকে আরো খানিক বাড়িয়ে দিয়েছে। তবুও এই দেবভূমির অপরূপ সৌন্দর্য অটুট। মন্দিরটি চাইনিজ স্টাইলে নির্মিত। অবশ্য শুধু মন্দিরটি নয়, গোটা ট্যুরে আমি এরকম অনেক মন্দিরই দেখলাম যেখানে তিব্বতী বা চাইনিজ কালচারের ছোঁয়া পাওয়া যায়। অবশ্য পাওয়া যাবে নাই বা কেন, কাছেই চায়না বর্ডার, কাছেই সাংস্কৃতিক মেলবন্ধন তো থাকবেই। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসে রান্না করেছিলেন। মন্দিরের অনতি দূরে ভীম চুলা দেখতে পাওয়া যায়। মন্দিরের কাঠের কারুকার্য অপূর্ব, প্রতিটি খোদাই যেন কত শত বছরের ইতিহাসকে ধরে রেখেছে। মা এখানে কালী রূপে পূজিত হন। স্থানীয়রা বলেন যে স্বর্গযাত্রার সময় নাকি দ্রৌপদী এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মায়ের দর্শন করে বেরোচ্ছি, দেখি বাইরে বরফ পড়ছে। এ এক অভূতপূর্ব অনুভূতি। হঠাৎ জগদীশের ফোন বেজে উঠল। হ্যাঁ মোহিত ভাই, হ্যাঁ হ্যাঁ আমরা আসছি, ওকে ওকে। মোহিত ভাই ফোন করেছে, তাড়াতাড়ি চল, বরফে রাস্তা আটকে যেতে পারে। সমস্ত উপভোগের ইতি টেনে গাড়িতে এসে বসতে হলো। যতই হোক পাহাড়ি রাস্তা, তারপর আবার এত ভীষণ আবহাওয়া। হোটেল খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হলো না। নারকান্দার বাজারের রাস্তা পেরিয়েই হোটেলের নাম চোখে পড়ল। এই রাস্তায় এতবার এসেছি, কভি ये হোটেল নজর में नहीं आया। নতুন হোটেল আছে নাকি এটা? জগদীশ একটু অন্যমনস্ক মনে হলো, কি যেন একটা খুঁজছে। সত্যি বলতে আমি এসব হোটেল বুকিং থেকে দূরেই থাকি। কি ঘর বুক করা হয়েছে সেটাই জানি না, তার আবার এস্টাবলিশমেন্ট ইয়ার। কাজেই প্রশ্নের উত্তর না বলাই রইল। কিরে, কি খুঁজছিস? নেট কাজ করছে তোর? আমার তো ফুল জিরো, কোনো সিগন্যালই নেই। মোহিত ভাই আপনার? हमारो वही एक ही अवस्था, खूब वीक सिग्नल। उतरेंगे तो यही होटल है ना? সেটাই তো, মোবাইলে ডাউনলোড করা ছিল, এখন খুঁজে পাচ্ছি না, আর নেটও কাজ করছে না। একটু দাঁড়ান হ্যাঁ মোহিত ভাই, ব্যাগ থেকে কাগজগুলো বের করে একটু মিলিয়ে নি। ভাগ্যিস প্রিন্ট করে এনেছিলাম। কাগজ মিলিয়ে দেখা গেল হোটেলের নাম আর ঠিকানা হুবহু মিলে গেছে। কাজেই ভেতরে ঢুকতে অসুবিধা নেই। এতক্ষণে সারা রাস্তা প্রায় বরফে ঠেকেছে। হোটেলের চালেও বরফ জমে আছে। এরকম ওয়েদারে চারপাশ স্বাভাবিকভাবেই জনমানব শূন্য। যদিও মালপত্র অনেক আছে, ভেতর থেকে কাউকে আসতে বলতে হবে, নয়তো দুজনে পেরে উঠবো না। তাছাড়া ঠান্ডায় জমে গেছি, হাত পা একেবারে অসাড় লাগছে।
মোহিত ভাই জিজ্ঞেস করলেন, কার পার্কিংটা জানতে হবে, আপনারা ভিতরে বসুন, আমি জেনে আসছি। মোহিত ভাই বেরোতে যাবেন এমন সময় ছোটখাটো চেহারার একটা ছেলে এসে বলল, ये होटल का गेस्ट तो दीजिए लगेज दीजिए। ছেলেটাকে দেখে চমকে যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু অপ্রত্যাশিত আগমনে আমরা চমকে গেলাম। হোটেলের চারপাশে তেমন আর কোনো হোটেল চোখে পড়ল না। এই হোটেলটা একটু নিরিবিলিতে। ভেতরে ঢুকে বুঝতে পারলাম হোটেলের আর্কিটেকচারটা দারুণ, ইউনিকও। রাস্তার সাথে সমান্তরালে হোটেলের রিসেপশন কাম ডাইনিং হল, আর নিচে পাহাড় কেটে ধাপে ধাপে এক একটা করে ফ্লোর তৈরি করা হয়েছে। আমি রিসেপশনে বসে আছি, এক প্রকার কাঁপছি বলা চলে। ফায়ারপ্লেস আছে রিসেপশনে, তবে আগুন জ্বলছে না তাতে। জগদীশ কাউন্টারে ম্যানেজারের সাথে কথা বলছে আর সব ফর্মালিটিস মেটাচ্ছে। ম্যানেজার সুদর্শন সুভাষী আমাদের ঘরটা দেখে আসতে বললেন। নিচের যে ঘরটা আমাদের দেওয়া হবে একটু দেখে আয় তো। আমি আর যাচ্ছি না দেখতে। সত্যি বলতে শরীর আর কারো চলছে না। যা হোক একটা ঘর হলেই হয়, তখন একটু রেস্ট দরকার জাস্ট। ঠান্ডা আর সারাদিনের ধকল মিলিয়ে প্রায় জড়ো হয়ে গেছি। আমি ওই দোহারা ছেলেটির সাথে নিচে যাচ্ছি। আমার বুক দুরু দুরু করছে। কেন জানি না, একে দেখলেই আমার মনে একটা ভীষণ অস্বস্তি তৈরি হচ্ছে। ছেলেটি ভাবলে ক্ষীণ হয়ে চলেছে। আমিও যাচ্ছি। রিসেপশনের ঠিক পরের ফ্লোরের মাউন্টেন ভিউয়ের একটা ঘর খুলে দিল। পর্দা সরিয়ে দৃশ্য দেখে আমি মুগ্ধ। তখন সমস্ত অস্বস্তি আমি ভুলে গেছি। ঘরটির ফ্লোর থেকে ওয়াল সবই কাঠের। দেওয়ালে কাঠের অসাধারণ কারুকার্য, আর কাঠের বলে এই ঘরটা শীতেও বেশ আরামদায়ক। भाग जाओ यहाँ से। হঠাৎ মাথার কাছে কেমন একটা ঠান্ডা বাতাস খেলে গেল। কি যেন একটা ফিসফিসিয়ে বলে গেল। আমি চমকে উঠে তাকিয়ে দেখি ছেলেটি দরজার বাইরে দাঁড়িয়ে, সেই ভাবলে ক্ষীণ থমথমে মূর্তি। সবই কি আমার মনের ভুল? ঘর থেকে বেরোতে যাচ্ছি, দেখি একটা টিভি সেট বানানো আছে, এমনকি টিভির স্ট্যান্ডটাও আছে, কিন্তু টিভি নেই। মানে টিভি স্ট্যান্ড থেকে খোলা। এতক্ষণে বাস্তবে ফিরছি। ভাবছি টিভি থাকলে ভালোই হতো, এমনিও বেরোতে পারবো না বাইরে। জিজ্ঞেস করলাম, টিভি নেই হ্যাঁ? इस रूम में टीवी नहीं चलता। টিভি চলে না? সে আবার কি? ছেলেটিকে কি মনে করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যে এসেছি তুমি জানলে কি করে? ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, মানে যেন কিছুই বুঝতে পারছে না। আমি আবার বললাম, আমাদের গাড়ির সামনে যে আগে থেকেই চলে গেলে, তুমি কি করে জানলে যে আমরা এসেছি? আমরা তো ডাকিনি তখনও কাউকে। वो मालिक बोला। আমার মন খচখচ করছে। মালিকই বা জানলো কি করে? হতে পারে কোথাও ক্যামেরা লাগানো আছে, মালিক তাই বুঝতে পেরেছে। আমি হয়তো একটু বেশি ভাবছি। উপরে উঠে এলাম। এসে জগদীশকে বললাম, ঘরটার সব ভালো, কিন্তু টিভিটা খোলা। আসলে আমি স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম। উনিই বললেন যে ওই ডিলেক্স রুমটা ফ্রি আছে, আমরা চাইলেই থাকতে পারি। তোর পছন্দ না হলে চল, তাহলে স্ট্যান্ডার্ড রুমটা দেখে আসি, যেটা আসলে বুক করা ছিল। শুধু যে টিভি নেই বলে এই ঘরটা আমার খুব অপছন্দ এমনটা নয়, তবে
এক অজানা আতঙ্ক যে আমাকে তাড়া করে বেড়াচ্ছে সেটা আমি কাউকে বলতে পারছি না। কথা না বাড়িয়ে স্ট্যান্ডার্ড রুমটা দেখতে গেলাম। ভিউ এই স্ট্যান্ডার্ড রুম থেকেও খুব ভালো। আগেই বলেছি হোটেলের আর্কিটেকচার খুব ভালো। পাহাড়ের ঢাল বেয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে, তাই ভিউ সব জায়গা থেকেই খুব ভালো। তবে রুমটা আগেরটার মতো অত সুন্দর না। যাই হোক, এই ঘরেই থাকবো ভাবছি। হঠাৎ চোখে পড়ল খুব নিচু বড়জোর 3 ফুট হাইটের একটা দরজা ঘরের মধ্যে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। আমি আর জগদীশ দুজনেই সেদিকে তাকিয়ে অবাক হলাম। ছেলেটিকে বললাম, এই দরজার তালা খোলো। ছেলেটি আবারও সভঙ্গিতে বলল, এই দরজার নাকি চাবি নেই। चाबी नहीं है तो लेके आओ, ये खोलो। चाबी नहीं है, वो खो गया। জগদীশ এমনিতে এরকম আচরণে প্রতিবাদ করার ছেলে, কিন্তু আজও কিছুই করলো না। শুধু আমাকে জিজ্ঞেস করলো, আগের ঘরটার কি টিভি ছাড়া আর কোনো অসুবিধা আছে? অসুবিধা যে ঠিক কি সেটা আমি বলতে পারলাম না। বোধহয় এটাও এক প্রকার গোঁড়ামি, সম্ভবত বিজ্ঞান মনস্ক গোঁড়ামি। তাই সত্যি কথাটা বলতেই পারলাম না। এক কথায় বললাম, না। জগদীশ রিসেপশনে গিয়ে বলল, ডিলাক্স রুমটাই দিয়ে দিন, তবে টিভি নেই রুমে। আমরা ঘরের দিকে আসছি কিছু কিছু মালপত্র নিয়ে, সাথে ছেলেটিও কিছু নিয়ে আসছে। জগদীশ ছেলেটিকে জিজ্ঞেস করলো, तुम्हारा घर किधर है? জলপাইগুড়ি। আরে তুমি তো আমাদের রাজ্যের লোক, বাংলা বুঝতে পারো তো? ছেলেটি জানালো, আদিবাসী এলাকায় থাকতো সে। ওর ভাষা আলাদা, বাংলা ওর বুঝতেও একটু অসুবিধা হয়, বলতে একদমই পারে না। তাই ও হিন্দিতেই কথা বলে। হিমাচলে মাস 2 হলো এসেছে কাজের সূত্রে। ছেলেটার বয়স খুবই অল্প, পেটের জ্বালায় সুদূর জলপাইগুড়ি থেকে হিমাচলে পাড়ি দিয়েছে। হয়তো সেই কারণেই ছেলেটা এত থমথমে আর বিরক্ত হয়ে আছে। বাড়িতে হয়তো একটা সুন্দর শৈশব সে কাটিয়েছে, এখনো সে মায়া ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ঘরে ঢুকে এখন আর কোনো অস্বস্তি হচ্ছে না। কি জানি তখন কেন এমন হলো? হয়তো পরিশ্রান্ত শরীর আর দুর্বল মন, এই দুয়ে মিলে আমার সাথে মশকরা করেছে। তাছাড়া হিমাচলের এদিকটায় তন্ত্রসাধন, দেবদেবীর সাজসজ্জার ধরন আর স্থানীয় লোকেদের অনেক গল্প কথা হয়তো মনে নানা উচাটন তৈরি করেছে। আর পাহাড়ের এই নিশ্চিদ্র নিস্তব্ধতা এসবের ওপর আরও প্রলেপ দিয়ে যাচ্ছে। আচ্ছা, মোহিত ভাইকে একটা ভয়েস কল করতো, কোথায় যে গেল? তোর কি ওয়াইফাই কানেক্ট হচ্ছে? আমি আমার ফোনটা একবার অফ করে অন করলাম। একটা সিমের নেটওয়ার্ক একদমই নেই, আর একটাতে আছে অবশ্য, যেটায় সিগন্যাল উইক হলেও আছে, সেটাই আবার রিচার্জ করা নেই। যাই হোক, রিচার্জ করে মোহিত ভাইকে ফোন করলাম। ফোনটা বেজে বেজে কেটে গেল, ধরলো না। গাড়ি কোথায় রাখলো তাও বুঝতে পারছি না। তুই ফ্রেশ হয়ে আয়। কিন্তু গরম জল? বললো তো ম্যানেজার 24 আওয়ার্স হট ওয়াটার। দেখ একবার চেক করে। বাথরুমে লাগোয়া বেসিনের কল থেকে শুরু করে বাথরুমের সব কল থেকেই কন্ট্রোল টেম্পারেচারের জল পড়ছে, সেই অর্থে গরম জলই বলা চলে। আমি স্নানে গেলাম। বৃষ্টির জল থুরি, বরফ একটু হলেও মাথায় পড়েছে, কাজেই স্নান করে নেওয়াই সেফ। তাছাড়া স্নান করলে ক্লান্তিও কাটে। স্নান করছি, ফোনটা বেজে উঠল। আমি শাওয়ারের কল বন্ধ করে হাঁক দিয়ে বললাম, কে ফোন করেছে? মোহিত ভাই, আমি কথা বলে নিচ্ছি। আমি স্নান সেরে বেরোলাম। শরীর এখন বেশ ঝরঝরে লাগছে। তবে ঘরে এসে দেখি জগদীশ ঘরে নেই, ওর ফোনটা ফেলে গেছে। অবশ্য আমার ফোনটা দেখতে পাচ্ছি না, বোধহয় ওটাতেই সিগন্যাল আছে,
তাই বাড়িতেও সবাইকে ফোন করে জানাচ্ছে। বেলটা বেজে উঠল। নিস্তব্ধতায় সামান্য বেলের আওয়াজও বেশ কড়া লাগে। আমি দরজা খুলে দেখি জগদীশ আর সাথে একটি ছেলে, লম্বা চওড়া গড়ন। ছেলেটি একটু বেশি হাসছে। আমার দিকে তাকিয়ে জগদীশ জিজ্ঞেস করলো, রাতের খাবারের অর্ডারটা এখনই দিয়ে দিতে হবে। কি খাবি বল, আর 8:30 থেকে 9:30 মধ্যে ডিনার সারতে হবে। যা কিছু একটা বলে দে না। আচ্ছা, তাহলে রুটি আর মিক্সড ভেজ কি পাওয়া যাবে? बस और कुछ नहीं लोके। না, আর কিচ্ছু না। পারলে একটু ডাল ফ্রাই করে দেবেন, আসলে এত অনিয়ম হচ্ছে তো। ছেলেটি আবার অদ্ভুতভাবে হাসতে হাসতে মাথা দুলিয়ে চলে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। কিরে, আরে দাঁড়িয়ে আছিস দরজা আগলে, ঢুকতে দে আমায়। বলে সরে দাঁড়ালাম। পা দুটো আমার এখনো কাঁপছে। জগদীশ তোয়ালে শ্যাম্পু নিয়ে রেডি হচ্ছে বাথরুমে যাবে বলে। বাড়িতে ফোন করে দিয়েছি, তোর বাড়িতেও। মোহিত ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। আমি বাথরুমে ঢুকছি তাহলে। আচ্ছা, হোটেলে আর কটা ফ্যামিলি আছে দেখলি? ঠিক বলেছিস তো। আমি তো যা এখন ফ্রেশ হয়ে নে। আমরা এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কোথাও কোনো হোটেলে এসে আমার এত অস্বস্তি হয়নি। আমি কাউকে বলে বোঝাতে পারছি না। দরজা বাইরে থেকে লক করে সাহস করে বেরোলাম। জগদীশ স্নান করতে করতে ফিরে আসব। পা টিপে টিপে এগোচ্ছি। খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে এই পড়ে যাব। তাছাড়া একটা অজানা আতঙ্ক আমায় এমনভাবে জড়িয়ে আছে যে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ কোথা থেকে সেই ছেলেটা আমার সামনে এসে পড়ল। আবার সেই কান ফাটা বিকট হাসিতে চারপাশ ভরে গেল। আমার মুখের সামনে এসে বলল, अरे मैडम जी, होटल घूमने निकल पड़ी। সাহস হারালে চলবে না। স্বাভাবিক হয়ে বলতে চেষ্টা করলাম, ইহা और कौन रूम बुक है? कौन कौन क्या, इधर सब रूम बुक्ड है। सिवाय शिवाय? शिवाय क्या? ছেলেটি উত্তর করল না। আবার জিজ্ঞেস করলাম, आपका घर कहाँ है भैया? घर जी, घर है बनारस। आप यहाँ के नहीं हैं? हाँ, यहाँ ही तो हूँ। आपके होटल में कोई लोकल लोग काम नहीं करते? ছেলেটি উত্তর না দিয়ে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর গুনগুন করে একটা বেনারসি কাজরি গাইতে গাইতে নিচে নেমে গেল। सजनी चाय घटा घन घोर। সবকটা হোটেল রুম বুকড, অথচ আমরা আর হোটেলের 3 জন, অর্থাৎ জলপাইগুড়ির ছেলেটি, বেনারসের ছেলেটি আর ম্যানেজার বাদে একটা জনমানবের চিহ্ন মাত্র নেই। আমি ঘুরে ঘুরে আবারও বুঝতে চেষ্টা করলাম। এমনকি হোটেলের কয়েকটা রুমের বাইরে দাঁড়িয়ে অনুচিত জেনেও কান পাতলাম, যদি কারোর গলার শব্দ পাই। কিন্তু না, কিচ্ছু পেলাম না। হঠাৎই জগদীশের চিৎকার শুনে দৌড়ে উপরে উঠে এলাম। উপরে ওঠার সময় মনে হচ্ছে
আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, কানে ভেসে আসছে জগদীশের আর্তনাদ আর সেই বেনারসি ছেলেটির বিকট হাসি। কোন তখনই আমাদের রুমের সামনে আসতেই দেখি জগদীশ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ধরে প্রাণ এলো, পরক্ষণে চমকে উঠলাম। আমি তো বাইরে থেকে লক করে বেরিয়েছিলাম, তাহলেও বেরোলো কি করে? কিরে, ডাকছিলিস কেন? ভয় পেয়েছিস? ভয় আমি পেয়েছি, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু স্বীকার করতে পারলাম না। কে জানি কিসেরই গো, কিন্তু আমি তো জগদীশকে একবারও ডাকিনি, বরং আমি। কখন? কে বলল? তোর চিৎকার শুনেই তো আমি বাথরুম থেকে তড়িঘড়ি বেরিয়ে এলাম। কোথায় গেছিলি? কোথায় গেছিলাম তার বলা হলো না, শুধু জগদীশের চোখের আড়ালে লকটা একবার চেক করে নিলাম। না, লক তো খারাপ না। নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলাম। ওয়াইফাই কানেক্ট করেছি, পুরোনো দিনের হিন্দি গান শুনছি। জগদীশ গোটা ট্যুরের হিসাব নিকাশ করছে। बचना है तो लौट जाओ वापस, यहाँ श्राप है, एक राज है। কিরে পিয়া, ওই কিরে? গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। তবে ঘুমের মধ্যেও মাঝে মাঝে মনে হচ্ছিল কে যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায়? কিরে, শরীর ঠিক আছে? খেতে যাবি? যাব। মোহিত ভাই কোথায়? মোহিত ভাই একদম নিচের ফ্লোরে আছে, ড্রাইভার্স রুমে। যাবি, দেখে আসবি? মোহিত ভাই কি অসুস্থ? বলছে কেমন বুকে একটা চাপ লাগছে। ডাক্তার দেখিয়েছে, প্রেশার ঠিকই আছে, চেস্টেও ইনিশিয়াল কোনো প্রবলেমই নেই বলছেন, বাট মোহিত ভাই কেমন একটা করছে। আমি কম্বল সরিয়ে গরম জ্যাকেট পরে বিছানা ছেড়ে নামলাম। আচ্ছা, তোর কি এই হোটেলটা ঠিক লাগছে না? ঠিক আমার লাগছে না, তবে এতক্ষণ মনের ভুল বলে উড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু আর এড়িয়ে যাওয়া ঠিক হবে না। সবটা বিশদে বললাম জগদীশকে। আমারও সেম সন্দেহ হচ্ছিল, বাট কনফার্ম হওয়ার জন্য ভাবলাম একবার কাউন্টারের রেজিস্টারটা চেক করে আসি। তারপর কি দেখলি? বেনারসি ছেলেটা তখন রিসেপশনে বসেছিল। ও একটু উঠতেই আমি কাউন্টারে গিয়ে খাতা খুঁজছি, আর হঠাৎ ছেলেটা কোথা থেকে এসে সে অদ্ভুত ভঙ্গিতে বলল, नमस्ते सर जी, कुछ ढूंढ रहे हैं क्या? কি বললি? বললাম রেজিস্টারটা খুঁজছিলাম, আসলে রুম নাম্বারটা চেঞ্জ হয়েছে তো, তাই সেটা ঠিক করে লেখা আছে কিনা দেখার জন্যে। তো খাতাটা কোথায়? ছেলেটা বলে কিনা খাতা ম্যানেজারের কাছে থাকে, আর ম্যানেজার সন্ধ্যের পর বেশিক্ষণ থাকে না। মানে তো আমিও কিছু বুঝতে পারছি না। আজ অবধি কোনো দিন দেখিনি রেজিস্টার খাতা কাউন্টারে থাকে না। আমি আবার জিজ্ঞেস করলাম, বাকি গেস্ট কোথায়? বলে আসছে। আবার ক্রস করলাম, এলে তারা কোথায় এন্ট্রি করবেন তাহলে? কি উত্তর দিল? কি আবার? কিছুই না। সেই বিকট হাসি,
হাসতে হাসতে। জগদীশের কথা শেষ হলো না, দরজায় টোকা পড়ল। দুজনেই চমকে উঠলাম, প্রায় একসাথেই বললাম, কে? सर जी खाना लगा दिया है, खाना नहीं खाओगे? গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কোনো রকমে দরজার কাছে গিয়ে জগদীশ বলল, আসছি। আমরা বেরোতেই দেখি ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমরা বেরোচ্ছি দেখে আবার গুনগুন করতে করতে উপরে উঠে গেল। রান্নার স্বাদ নিয়ে কিছু বলার নেই, যদিও সেই সময় স্বাদ আস্বাদনের অবস্থায় আমরা ছিলাম না, তবুও এমন স্বাদ যে স্ট্রাইক করলো। কোনো রকমে খেয়ে উঠলাম। আমাদের এখন নিচে যেতে হবে মোহিত ভাইকে দেখার জন্য। নিচে মোহিত ভাইয়ের ঘরে গিয়ে দেখি মোহিত ভাই সিলিংয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার হৃৎপিণ্ড দ্রুত চলছে। এ কি হলো? মোহিত ভাই ঠিক আছে তো? কাছে গিয়ে আমি আর জগদীশ ডাকতেই চমকে উঠে জগদীশের হাত মুঠোয় নিয়ে প্রায় কাঁদতে কাঁদতে বলল, ब्रदर ब्रदर प्लीज चलो यहाँ से, इधर इधर कुछ तो है, पता नहीं क्या, पर कुछ तो है। কি আছে? কি বলছো? हाँ आप लोग नहीं समझोगे, আসলে আসলে পাহাড়ে এমন অনেক কিছু হয় যা তোমরা শহরের লোক শুনলে হাসবে। না, বিশ্বাস কেন করবো না? কি হয়েছে মোহিত ভাই? बहन ऐसा लग रहा है कि मुझे कोई घूर रहा है। आंखें बंद की तो ऐसा लग रहा है कि मेरा गला। কথা শেষ করলো না, ভয় চোখ বন্ধ করে নিল। এই অবস্থায় একটা লোককে একা ছেড়ে দেওয়া ঠিক নয়। हाँ आप लोग प्लीज चलिए यहाँ से, यहाँ रहना सेफ नहीं। কিন্তু এত রাত্রে যাব কোথায়? এখন কি কোনো হোটেল পাওয়া যাবে? मेरे घर चलिए, यहाँ से 2 घंटा। জগদীশ আমার কানে কানে বলল, এটা সম্ভবই না। মোহিত ভাইয়ের শরীর ভালো নেই। এখানে থাকলে বাঁচবো কিনা জানি না, বাট এই শরীরে মোহিত ভাই এত রাত্রে ড্রাইভ করলে শিওর মরবো। কথাটা নেহাত মিথ্যে নয়, কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। আশেপাশের হোটেলে যেখানে তিল ধারণের জায়গা নেই, সেখানে এই এত ভালো এত ফ্যাসিলিটির এই হোটেলে আমরা ছাড়া কোনো জনমানব নেই। আচ্ছা মোহিত ভাই, আপনি এই হোটেল সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করেননি বাইরে? बेसी गाँव के कोड़ी नहीं, असल में शुरू से ही हमारा ये जगह अच्छा नहीं लग रहा था, तो बेरी একটা তিব্বতী মহিলাকে জিজ্ঞেস করলাম হোটেলকে বারে মে। তিনি এমন আজীব ভাবে দেখলেন যে আমি আর ভাবলাম এনারা লোকাল হোটেল সম্পর্কে বদনাম রটাচ্ছি দেখে আমাকেই খারাপ ভাববে, তাই আর। ভালোই করেছেন, এখন আর এই ঘরে থাকতে হবে না। ওপরে আমরা যে রুমটায় আছি সেখানে চলুন, একা আপনার এখানে আরো ভয় লাগবে। প্রথমে মোহিত ভাই কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু খুবই ভয় পাচ্ছিলেন, তাই আর খুব বেশি ভদ্রতা করলেন না। মোহিত ভাই জড়সড় হয়ে বসে আছেন, একটু কাঁপছেনও মাঝে মাঝে। মোহিত ভাই একটু ভেজ স্যুপ আনাই? মোহিত ভাই একটু ধাতস্থ হয়েছেন। প্রথমে আপত্তি করলেও পরে রাজি হলেন। কে বলতে পারে, শারীরিক দুর্বলতার কারণেই হয়তো এরকম হচ্ছে। জগদীশ রুম সার্ভিসে ফোন করে বলল, এক ভেজ স্যুপ। না না, আমাদের জন্য নয়, আমাদের ড্রাইভার দাদার জন্যে। আমার বিলে ওটা ধরে নেবেন। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব একটা ভেজ স্যুপ। না না, ড্রাইভার্স রুমে যেতে হবে না, আমাদের রুমেই দিয়ে যান। কি ভাবছিস?
একটা ব্যাপারে খটকা লাগছে। কি? ছেলেটি বলল ও নাকি নিচে, মানে ড্রাইভার্স রুমগুলো যে ফ্লোরে আছে সেই ফ্লোরেই যেতে পারবে না। কিন্তু কেন? আমরা যদি রিসেপশনকে 0 ধরি, তাহলে নিচের ফ্লোরগুলো যথাক্রমে -1, -2। এভাবে ভাবলে মোহিত ভাইকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেটাকে -4 বলা যেতে পারে। হয়তো বহুত নিচে যেতে হবে বলে। আমার কেমন সন্দেহ হলো। আমি তাড়াতাড়ি গিয়ে যে সাইট থেকে বুকিং করা হয়েছে তার রিভিউগুলো খুললাম। মোহিত ভাইও আমাদের সাথে বসে রিভিউ দেখছেন। ওভারঅল রিভিউ খুব ভালো, রেটিং 4.7। কিছু রিভিউয়ারকে মোহিত ভাই চেনেন, তাদের এমপ্লয়ার ট্রাভেলসের বিজনেসের জন্যে এদের দিয়ে পেইড রিভিউ করান। বাকি রিভিউ পড়ছি বেশিরভাগই অনেক পুরনো। নতুন একটা দুটো রিভিউ পেলাম, তাতে একজন শুধু 3টে ডট দিয়ে কমেন্ট সাবমিট করেছেন। আরেকজন লিখেছেন, থ্যাঙ্কস ফর আপগ্রেডিং আস ফ্রম স্ট্যান্ডার্ড রুম টু সুপার ডিলাক্স রুম উইথাউট এনি এক্সট্রা চার্জেস। থ্যাংক ইউ অ্যাগেইন। এই ঘটনা আমাদের সাথেও ঘটেছে। আমাদেরকেও কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি, অথচ রুম আপগ্রেড হয়েছে। এটাই কি কোনো ট্র্যাপ, নাকি এটাই বাঁচার উপায়? মোহিত ভাই গলায় রাখা একটা লকেট কপালে চোখে ছুঁয়ে বললেন, আমি যাচ্ছি উপরে, ওদের সাথে কথা বলে বুঝতে চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ পর মোহিত ভাই ফিরে এলেন, কিন্তু এই ঠান্ডাতেও উনি দরদর করে ঘামছেন। মোহিত ভাই, কিছু জানা গেল? কি বুঝলেন এক্স্যাক্টলি? আর বলো না সিস্টার, আমি তো সিধা একেবারে কিচেনে ঢুকে গেছি। আচ্ছা, তোমরা পহলে বলো তো, তোমরা ডিনারে কি খেয়েছিলে? রুটি, মিক্স ভেজ আর ডাল ফ্রাই। কেন? यकीन नहीं करोगे, গিয়ে দেখি बनारसी ছেলেটা পাহাড় जैसा মাংস কাটতে লেগেছে। मैंने पूछा, এত রাত্রে এত মাংস কি হবে? বলে গেস্ট আসবে। আমি বললাম, এখন আর কোন গেস্ট আসবে? কুছ আনসার দিল না, খালি হাসতে লাগলো। আর ওই জলপাইগুড়ির ভাই? ও তখন ছিল না। কিচেন সে নিকলতে টাইম দেখি ছেলেটা কোথা থেকে যেন আসছে। একটু আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, इधर सब काम तुम 2 लोग ही करते हो? अभी दोनों को ही करना पड़ता है, पहले 3 थे। फिर तीसरा आदमी काम छोड़ दिया क्या? नहीं, वो बीमार है, उसको खाना देने गया था। वो चिकन खाता है? हाँ, खाली वेज। मैंने फिर पूछा कि तार रूम কোথায় আছে, কিন্তু वो बनारसी लड़का चले आसाए ছেলেটা इशारा में नीचे दिखा के चला गया। लेकिन মোহিত ভাই আরও কি বলতে চাচ্ছিলেন, তার আগেই কলিং বেলটা বেজে উঠল। सूप है सर। থ্যাংক ইউ। भाई बुरा मत मानना, मैं खा नहीं सकता। কেন, কি হয়েছে? मैं उस घर में जब गया, देखा एक आदमी, सारा शरीर में कांच घुसा हुआ। ঠিক আছে ঠিক আছে, খেতে না ইচ্ছে করলে খেতে হবে না, থাক। কিন্তু এরকম সারা শরীরে কাঁচ নিয়ে একটা লোক। ওটাই তো, এরকম করে কোনো মানুষ कैसे जिंदा থাকতে পারে? ইধার উধার পুরা কাঁচ। আমার মনটা সত্যি খুঁতখুত করছে। রাত তখন বাজে 11:30 মতন। আমি জগদীশকে বললাম, আচ্ছা শোন, কল্পা হোটেলের মালিকের ফোন নম্বর আছে? আছে, কিন্তু কেন? আমাকে একটু ধরিয়ে দে তো। কিন্তু এত রাত্রে কি করবি? দে না। দাঁড়া, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ দাদা, এত রাতে ফোন করার জন্য দুঃখিত। আমরা আজ সকালে আপনার ওখান থেকে বেরিয়েছি। আমরা যে হোটেলটায় উঠেছি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নোফল। আপনি কি হোটেলটা সম্পর্কে কিছু জানেন? আসলে আমার মনে হলো আপনি, তাছাড়া বাঙালি তো বাঙালিকে দেখবে বলুন, তাই ভাবলাম। আপনারা ছাড়া আর কি কেউ আছে বোর্ডার? ওনারা বলছেন নাকি পুরো ভর্তি, সব কটা রুম বুকড, বাট আমি কাউকে। আচ্ছা, বুঝেছি। এক কাজ করুন, ঠাকুরের নাম জপ করুন, মনে সাহস রাখুন, ভয় লাগলে ফোন করবেন, ফোন খোলা আছে, আর দরজা খুলবেন না। এখানে থাকা কি সেফ নয়? বেরিয়ে যাব? না না, এত রাত্রে পাহাড়ের রাস্তায়। আর একটা কথা, সাবধানে থাকবেন। যে কোনো অসাবধানে কারোর একটুও রক্তপাত যেন না হয় সেটা দেখবেন। কারোর কেটে যায়নি তো? না, কিন্তু সাবধানে থাকুন, পরে কাল সকালে কথা হবে। वो जलपाईगुड़ी का लड़का को मैं पूछा था कि भाई তোমরা নিচে ফ্লোরে রাত্রে যাও না, बोले कि ना 7টার পর থেকে যায় না। सुन के तो मुझे और शक हुआ। भाई हमको बताओ तो जरा, इधर क्या गड़बड़ी चल रहा है? हम किसी को नहीं बताएंगे। पता नहीं भैया, सिर्फ वो बनारसी दादा गहरी रात में नीचे जाता है। प्लीज़ ये बात किसी को बताना मत भैया। मेरा इधर आए हुए 2 ही महीने हुए हैं और तब से रात को नींद नहीं आती। आंख बंद करने से वो घुटन जैसा महसूस होता है। वो साला मालिक ने मेरा सब साला कागज़ लेके रख दिया है, अभी मांगने से वापस भी नहीं दे रहा, नहीं तो मैं कब का भाग जाता यहाँ से। भैया आप लोग भी जितना जल्दी हो सके इधर से चले जाना। মোহিত ভাই ব্যাগ থেকে এক এক করে বেশ কিছু বই বার করে একের পর এক বই খুলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে যাচ্ছেন। কোনো রকমে গুটিসুটি মেরে সোফায় শুয়ে পড়লাম, রাতটা কাটাতে পারলে হয়। জগদীশ আর মোহিত ভাই বিছানায় শুয়ে পড়বে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল কোনো একটা আওয়াজে, কিন্তু কিসের আওয়াজে ঘুমটা ভাঙল ঠিক বুঝতে পারলাম না। বিছানায় জগদীশ আর মোহিত ভাই দুজনেই ঘুমোচ্ছে। ভাবলাম উঠে একটু জল খাই, গলাটা শুকনো লাগছে। উঠতে যাব, আচমকা ঘাড়ে একটা ঠান্ডা হাত এসে পড়ল। ভয়ে আমার হৃদস্পন্দন 4 গুণ হয়ে গেছে যেন। মনে সাহস এনে ঘুরে তাকালাম, কিন্তু না, কোনো কিছুই তো নেই, শুধুই নিশ্চিদ্র অন্ধকার। দূরে হয়তো একটা কুকুর ডেকে উঠল, পাহাড়ের গায়ে গায়ে তা প্রতিধ্বনিত হয়ে মায়াবী ভয়ঙ্কর এক শব্দ তৈরি হয়েছে, কিন্তু সাথে আরো কোনো একটা শব্দ হচ্ছে যেন। শব্দটা নিচ থেকে আসছে, কেউ বারবার উঠানামা করছে সিঁড়ি ধরে, কিন্তু এত রাত্রে কে? তাহলে কি ওই বেনারসি ছেলেটা? আমি নিঃশ্বাস বন্ধ করে সোফার উপর বসে আছি, এই রাতের যেন শেষ নেই। পিয়া, এই পিয়া, কি রে, ওঠ। শেষ রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, জগদীশের ডাকে ঘুম ভাঙল। মোহিত ভাই আগেই উঠে বেরিয়ে পড়েছেন। পর্দা সরিয়ে যখন পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ল, সারা রাতের সেই সব কথা আমি নিমিষে ভুলে গেলাম মনে হলো। আজ ঝলমলে রোদে চারিদিক ভেসে যাচ্ছে। সত্যিই তো এত সুন্দর এই পৃথিবী, অথচ কাল রাতেই এই জায়গাটা আমার কেন এত দুর্বিষহ লাগলো। ভাবতে ভাবতে মোহিত ভাইয়ের ফোন। सिस्टर, আমি গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছি, आप लोग जल्दी आ जाइए, जितना जल्दी हो सके इधर से निकल जाएंगे।
ব্রেকফাস্ট বাইরে কোথাও করে নেবেন। ইধার কুছ না খানাই ঠিক রহেগা। রেডি হয়ে আমি আর জগদীশ দ্রুত পায়ে বেরিয়ে এলাম। রিসেপশনে পেন্ডিং বিল মিটিয়ে হোটেল ছেড়ে দিলাম আমরা। গাড়িতে উঠতে যাব, দেখি জলপাইগুড়ির ভাই দাঁড়িয়ে আছে থমথমে মুখে। বড্ড মায়া হলো। প্রাণটা বোধহয় পেটের চেয়ে অনেক বড়। তুমি কি আমাদের সাথে যেতে চাও? एक दिन हम ज़रूर भागेंगे इधर से, लेकिन आज नहीं। आप लोग अगर कुछ। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু হাতে কিছু টাকা দিয়ে বললাম, পারলে পালিয়ে যেও যত তাড়াতাড়ি সম্ভব। ছেড়ে তো এলাম, কিন্তু মন পড়ে রইল। ফেরার পথে মোহিত ভাই একটা জলাধারের সামনে কি যেন পুজো করলেন। আমার মুখে কোনো কথা নেই। বারবার চোখের সামনে ভেসে আসছে জলপাইগুড়ির আদিবাসী ভাইটার মুখ। ইস, কি নিষ্ঠুর আমি। মোহিত ভাই পুজো সেরে সব জলে ভাসিয়ে দিয়ে বললেন, चलो निकलते हैं और पीछे मुड़ के मत देखना। পিছন ফিরে আর তাকালাম না। তবে সত্যিই কি সব ছেড়ে ফেলে আসতে পারলাম? আমাদের গাড়ি চলতে শুরু করেছে। मैं सुबह सुबह निकल के होटल के बारे में थोड़ा पूछताछ कर रहा था। जाके जिज्ञास करी, कोई कुछ बोलना नहीं चाहता। आखिर में एक बुद्धिस्ट औरत के साथ मुलाकात हुआ। सब सुन के मेरे सर पे हाथ रख के बोली, बहुत बड़ा खतरा से तुम लोग बाँच निकल हो बेटा। अभी जितना जल्दी हो सके उस जगह छोड़ के निकल जाओ। और तुम्हारे साथ जिन लोग हैं सबको लेके नजदीक कोई जलाशय में अपना ईश्वर को शरण लेकर बुरी हवा को त्याग दे के ही जाना। हाँ, यू ऑल आर ग्रेट सोल बेटा। इसीलिए कोई भी बुरी ताकत तुम लोगों का नुकसान नहीं कर पाए। আমি কেমন যেন অস্ফুটেই বলে উঠলাম, কোথায় আর গ্রেট সোল। মোহিত ভাই সম্ভবত বুঝতে পেরেছিলেন আমি কি ভাবছি। বললেন, चिंता मत करो सिस्टर, मैं वो भाई को जरूर वहां से ले आऊंगा। थोड़ा भरोसा करो। ঠিক এই সময় আমার ফোনটা বেজে উঠল। কল্পা হোটেলের সেই দাদা। গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন? সবাই ঠিক তো? রাতে কি আর কোনো অসুবিধে হয়েছিল? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা হোটেলটা ছেড়ে বেরিয়ে পড়েছি। রাতটা আমাদের খুব ভয় ভয় কেটেছে। কিন্তু দাদা, একটু খুলে বলুন তো, ঠিক কি আছে ওই হোটেলে? আপনি যেটুকু জানেন প্লিজ বলুন, প্লিজ। এখন আমি সঠিক জানি না, তবে অনেকে বলে কিছু একটা আছে ওই হোটেলে। আসলে ওই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হতো আর খুব ধস নামতো। তাছাড়া শুনেছি হোটেলটাও নাকি একবার, যাই হোক, সবই শোনা কথা। একবার ওই বোর্ডার সমেত একটা ধসে, বুঝতেই পারছেন, পাহাড়ে এমন অনেক কিছু ঘটে থাকে। যাই হোক, সাবধানে যান। এক মিনিট দাদা, এই হোটেলে কোনো লোকাল লোক কাজ করে না কেন? শুনেছি হোটেলে নাকি শেষ কিছু বছর ধরে জীবিত লোক যেই আসে কিছুদিনের মধ্যেই কিছু না কিছু একটা অঘটনে অকালেই, তাই ওই লোকালের লোক। মানে জীবিত লোকরাই অকালে, মানে মানে হোটেলের সবাই জীবিত নয়? আপনাদের ভগবান রক্ষা করেছেন, সাবধানে যান।
রাখছি। আজ দিল্লি থেকে ফ্লাইট ধরব, কলকাতা ফিরে যাব। এনডিএলএস থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের মেট্রো ধরে এয়ারপোর্টে যাচ্ছি। মেট্রো চলেছে ঝড়ের গতিতে। এমন সময় জগদীশের ফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ, ও তাই, আচ্ছা, খুব ভালো, হুম, বাকিটা হয়েই যাবে। থ্যাংক ইউ মোহিত ভাই, থ্যাংক ইউ। কি হয়েছে রে জগদীশ? আরে পিয়া, খুব ভালো খবর। মোহিত ভাই ওই জলপাইগুড়ির ভাইটিকে মানালিতে একটা হোটেলে কাজ খুঁজে দিয়েছে। যদিও ডকুমেন্ট উদ্ধার হয়নি, বাট বিমলকে উদ্ধার করা গেছে। আজ ভাইটার নাম জানলাম, বিমল। ভারী মিষ্টি নাম। এতদিনে আমার মনটা একটু হালকা হলো। ভাবনায় ছেদ পড়ল, জগদীশ একটা ঝালমুড়ির ঠোঙা হাতে ধরিয়েছে। খবরের কাগজ দিয়ে বানানো ঠোঙা। মুড়ি মুখে তুলতে তুলতে আমার চোখ খবরের কাগজের একটা নির্দিষ্ট জায়গায় আটকে গেছে। খবরের কাগজটা বেশ পুরনো আর হিন্দি ভাষায় লেখা, যার বাংলা পড়লে দাঁড়ায়, আমার ছেলে সিঁড়ির থেকে পড়ে গিয়েছিল। ওর হাতে কাঁচের গ্লাস ছিল। পড়ে গিয়ে ওর গায়ে কাঁচ ঢুকে যায়। ওরা আমার ছেলেকে তাও বাড়ি আসতে দিল না। আমি জানি না আমার ছেলে বেঁচে আছে কিনা। ওরা আমার ছেলের সাথে এখন আর কথাও বলাচ্ছে না। বাকি খবর আমি আর পড়তে পারলাম না। খবরের হেডিংয়ে হোটেলের নাম স্পষ্ট লেখা আছে, সেই হোটেল যেখান থেকে আমরা প্রাণ হাতে করে পালিয়ে এসেছি। খবরের সাথে যে ছবিটা আছে তাকে খুব চেনা চেনা লাগছে, অথচ কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারলাম না। ফ্লাইটে বসেছি। বিমান সেবিকা হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এর পাঠ পড়াচ্ছেন। আমি চোখ বন্ধ করে আছি। হঠাৎ তড়িতের গতিতে মাথায় খেলে গেল সে বৃদ্ধ লোক যাকে লিফট দেওয়া হয়েছিল। ওনার মুখ আর খবরের কাগজে ছেলেটির মুখের আদল প্রায় এক। তাহলে কি ওই ছেলেটি সে বৃদ্ধর ছেলে? তীক্ষ্ণ শব্দ করে প্লেন ভূমি ছাড়ল। আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। শুনছিলেন শ্রেয়া গোস্বামীর কলমে নারকান্দায় এক রাত। কথক শুভাঙ্গী, জগদীশ সৌম্য, মোহিত ভাই শুভদেব, হোটেল মালিক অর্ণব, প্রবীণ বৃদ্ধ শ্রীমন্ত, জলপাইগুড়ির হোটেল বয় নীল, বেনারসের হোটেল বয় সৌপর্ণ, বুদ্ধিষ্ট মহিলা অনিন্দিতা, অশরীরী সোমতীর্থ এবং গল্পের সূত্রধর আমি সোহিনী। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।